আসসালামু আলাইকুম। অল্টারনেটিভ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ ইবনে জোহা। আজকে আমরা মেইনলি হুইস্টন ব্রিজের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করব। সেটা হলো ইকুইপোটেনশিয়াল পয়েন্ট। এর পূর্বের ভিডিওগুলোতে আমরা হুইস্টন ব্রিজ সম্পর্কিত ব্যালেন্সড এবং আনব্যালেন্সড যে ব্রিজগুলো আছে ওগুলো আমরা সলভ করেছি। অর্থাৎ হুইস্টন ব্রিজটা যখন সাম্যাবস্থায় থাকে এবং হুইস্টন ব্রিজটা যখন সাম্যাবস্থায় থাকে না, সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয় তা আমরা পূর্বের ভিডিওতেই দেখেছি। তাহলে এখন আমরা দেখব যে হুইস্টন ব্রিজের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সমবিভব বিন্দু, যেটা ইউজ করে আমরা মূলত হুইস্টন ব্রিজটাকে সলভ করে থাকি, কিন্তু আমরা এই কনসেপ্টটা অনেকেই ভালোভাবে জানি না। এবং এই কনসেপ্টটা ইউজ করে আমরা হুইস্টন ব্রিজটাকে যখন সাম্যাবস্থায় থাকে তখন আমরা দুই উপায়ে সলভ করতে পারি। আমরা সাধারণত দেখে থাকি যে আমরা হুইস্টন ব্রিজটাকে আমরা একভাবে সলভ করি, কিন্তু আমরা দেখব যে কিভাবে হুইস্টন ব্রিজটাকে সাম্যাবস্থায় থাকা অবস্থায় দুই উপায়ে সলভ করা যায়। তাহলে দেখা যাক। আমরা মেইনলি এখানে ইকুইপোটেনশিয়াল পয়েন্ট কনসেপ্টটা ইউজ করব, অর্থাৎ সমবিভব বিন্দু, এই কনসেপ্টটা ইউজ করে প্রবলেমগুলো সলভ করব। আমরা কি জানি হুইস্টন ব্রিজটা কি? হুইস্টন ব্রিজ হলো চারটি রোধ শ্রেণীবদ্ধভাবে সজ্জিত করে একটি আবদ্ধ লুপ তৈরি করলে যে চারটি সংযোগস্থল তৈরি হয় তার যে কোনো দুইটি বিপরীত সংযোগস্থলের মাঝে একটি বৈদ্যুতিক কোষ এবং অপর দুটি সংযোগস্থলের মাঝে গ্যালভানোমিটার সংযোগে যে বর্তনী তৈরি করা হয় তাকে হুইস্টন ব্রিজ বলে। আর হুইস্টন ব্রিজ এর যে সার্কিটটা সেটা আমরা এখানে দেখিয়েছি। এখানে মেইনলি চারটি রেজিস্ট্যান্স শ্রেণীবদ্ধভাবে সজ্জিত করা হয়েছে এবং তার মাঝখানে বিপরীত দুই বাহুর মাঝখানে একটা গ্যালভানোমিটার সংযোগ দেওয়া হয়েছে এবং তার সাথে একটা ব্যাটারির সংযোগ দেওয়া হয়েছে। আর এখানে আমরা কারেন্ট প্রবাহগুলোর দিক উল্লেখ করেছি এবং এখানে দেখিয়েছি যে ভিবি আর ভিডি দুইটা কি বিভব, বি বিন্দুতে বিভব এবং ডি বিন্দুতে বিভব। আর এই সার্কিটটাকে যদি আমরা একটু অন্যভাবে সজ্জিত করি আর বোঝার সুবিধার্থে যদি এভাবে আমরা একটু সাজিয়ে নেই সার্কিটটাকে, তাহলে আমরা এইভাবে সাজাতে পারি। এই হুইস্টন ব্রিজ প্রথম যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি সেইটা আর পরের যেটা আছে এই দুইটা মেইনলি একই সার্কিট, জাস্ট একটু সাজিয়ে এটাকে এভাবে আঁকা হয়েছে আর কি। অ্যান্ড হুইস্টন ব্রিজ নীতি অনুসারে আমরা জানি যে ব্রিজটি যখন সাম্যাবস্থায় থাকে, আমরা এর আগেও পূর্বের ভিডিওগুলোতেও দেখেছি যে ব্রিজ যখন সাম্যাবস্থায় থাকে তখন কি হয়, আইজি 0 হয়, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হয় না, অর্থাৎ গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দেবে না। আর গ্যালভানোমিটার কাজ কি? গ্যালভানোমিটার মেইনলি কাজ হলো তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করা, অর্থাৎ কোনো জায়গায় তড়িৎ প্রবাহ আছে কিনা তা আমরা গ্যালভানোমিটারের মাধ্যমে নির্ণয় করতে পারি। গ্যালভানোমিটার মেইনলি তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করে, কিন্তু গ্যালভানোমিটার কখনোই তড়িৎ প্রবাহের মান, অর্থাৎ কি পরিমাণ তড়িৎ প্রবাহ এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা নির্ণয় করে না, সেটা নির্ণয় করে অ্যামিটার দ্বারা। আর আমরা আরও জানি যে এই ক্ষেত্রে আমাদের পি বাই কিউ ইজুকাল টু আর বাই এস হবে, অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে গ্যালভানোমিটারের পাশাপাশি যে দুইটা বাহু আছে, বাহুতে যে রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্সের অনুপাত হবে তার বিপরীত যে বাহু আছে, পাশাপাশি যে দুইটা বাহু আছে তাদের রেজিস্ট্যান্সের অনুপাত সমান হবে। এটা কখন? যখন এই হুইস্টন ব্রিজটা কি সাম্যাবস্থায় থাকবে অথবা ব্যালেন্সড অবস্থায় থাকবে। আর আনব্যালেন্সড অবস্থায় থাকলে কীভাবে সলভ করতে হয় সেটা আমরা পূর্বের ভিডিওতেই দেখেছি। এবং এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস খেয়াল করতে পারি যে আমরা যেটা অনেকেই এখনো জানি না বা আমরা কোথাও এভাবে উল্লেখ থাকে না, যেটা হলো ভিবি এবং ভিডি কি হবে, সেম হবে। অর্থাৎ যখন হুইস্টন ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে তখন বি বিন্দুতে বিভব এবং ডি বিন্দুতে বিভব সমান হবে।
সমান হওয়ার কারণেই তো আমাদের কি হয়, আমাদের এই যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যে প্রবাহটা, সেই প্রবাহটা কি হয়, শূন্য হয়। অর্থাৎ আমরা এখানে বলতে পারি, তো অর্থাৎ গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ দেবে না, যেটা আমরা দেখলাম। এখন আমরা দেখি যে এই যে এখানে দেখতে পাচ্ছি একটা চিত্র, এখানে কি বলা আছে যে এখানে 10 বিভব সম্পূর্ণ একটা, আমরা বলতে পারি যে 10 ভোল্টের একটা ব্যাটারি, এবং এখানে একটা 10 ভোল্টের ব্যাটারি আছে, অথবা বলতে পারি একটা উৎস আছে, 10 ভোল্টের একটা উৎস, এখানে 10 ভোল্টের একটা উৎস। এখন যদি এটাকে তার দ্বারা সংযুক্ত করা হয়, অথবা কোনো তড়িৎ পরিবাহক দ্বারা এটাকে সংযোগ করা হয়, তাহলে এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, কারণ বিভব সেম। আমরা আগে যখন ক্লাস 8-এ, তারপরে ক্লাস 10-এ, 9-10-এও দেখেছি যে যখন বিভবের মান সমান হয় তখন কোনো চার্জের প্রবাহ হয় না। চার্জের পরিমাণ যদি আলাদাও থাকে, দেখো এখানে 20 কুলম, এখানে 15 কুলম, তাও চার্জের কোনো প্রবাহ হবে না, কারণ এখানে বিভব সেম। অর্থাৎ বিভব সেম থাকলে কারেন্টের কোনো ফলো হবে না, অর্থাৎ কোনো তড়িৎ প্রবাহিত হবে না, অর্থাৎ আয়ের মান জিরো হবে। যেই দিক থেকে বলি না কোনো, আয়ের মান কি হবে, জিরো হবে। এখানে যদি আমি গ্যালভানোমিটারও দেই রেজিস্ট্যান্সের জায়গায়, এখানে কোনো গ্যালভানোমিটার বিক্ষেপ দেবে না। অর্থাৎ আমরা বলতে পারি এই বি বিন্দুতে বিভব এবং ডি বিন্দুতে বিভব সেম হওয়ার কারণেই আমাদের এই আইজি প্রবাহটা শূন্য। অর্থাৎ আইবি প্রবাহ তখনই শূন্য হবে যখন বি বিন্দুতে বিভব এবং ডি বিন্দুতে বিভব কি হবে, সমান হবে। আমরা মানে উল্টাভাবে বলতে পারি, যখন একটা হলো আইজি ইজিক্যাল টু জিরো, একটা হলো ভিবি ইজিক্যাল টু ভিটি, অর্থাৎ একটা একে অপরের কি বিপরীতভাবে কাজ করতেছে। এখন আমরা তাহলে এই ক্ষেত্রে আমরা প্রমাণ করতে পারি যে পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস, যেটা আমরা পূর্বের ভিডিওতে দেখেছি যে কিভাবে পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস প্রমাণ করতে হয়। তাহলে আমরা ফার্স্ট কনসেপ্টটা এখানে দেখি যে ফার্স্ট কিভাবে আমরা এই সার্কিটটাকে সাম্যাবস্থায় বা ব্যালেন্সড অবস্থায় থাকা হুইস্টন ব্রিজটাকে আমরা সলভ করতে পারি। তাহলে আমরা এই চিত্রটা, এখানে একটা চিত্র দেওয়া আছে, কি বলা আছে যে উল্লেখিত বর্তনী হতে তুল্য রোধ এবং মূল প্রবাহের মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের একটা বর্তনী দেখতে পাচ্ছি বা সার্কিট দেখতে পাচ্ছি, যেটা কি এখানে দেওয়া আছে, পি এর মান 4 ওহম, কিউ এর মান 12 ওহম, আর এর মান 6 ওহম এবং এস এর মান 18 ওহম। এখন আমরা দেখি যে এই সার্কিটটা যে ব্যালেন্সড অবস্থায় আছে না আনব্যালেন্সড অবস্থায় আছে, সেটা তো আমাদের আগে পরীক্ষা করে নিতে হবে। নাহলে তো আমরা যদি আনব্যালেন্সড অবস্থায় থাকে, তাহলে আমাদের অন্য উপায়ে কিরচফস ল প্রয়োগ করে আমরা সেটা সলভ করতে পারি, সেটা আমরা পূর্বের ভিডিওতে দেখেছি। তাহলে আমরা এখন দেখি যে এটা আসলেই ব্যালেন্সড অবস্থায় আছে না আনব্যালেন্সড অবস্থায়, সেটা পুরো চেক করার উপায় কি, আমাদের পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস, এই দুটো যদি সমান হয়ে যায়, তখন আমরা বলবো এটা সার্কিটটা কি ব্যালেন্সড অবস্থায় অথবা সাম্য অবস্থায় আছে। তাহলে হুইস্টন ব্রিজ নীতি অনুসারে আমরা জানি পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস। তাহলে আমরা দেখে নিই যে পি বাই কিউ বা 4/12 ইজিক্যাল টু, আমরা বলতে পারি যদি সরল করা হয় তাহলে এটা হবে 1/3, এবং আর বাই এস ইজিক্যাল টু 12/18 ইজিক্যাল টু, এটাও আসতে সরল করলে 1/3, অর্থাৎ তাহলে পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি ব্রিজটা সাম্যাবস্থায় আছে। এখন আমরা মেইনলি এই সার্কিটটাকে সিরিজ প্যারালাল সার্কিট বা ওপেন সার্কিট হিসেবে কনসেপ্ট হিসেবে আমরা সলভ করে থাকি, যেটা আমরা সবাই এভাবেই সলভ করি যে আমরা যেহেতু এই পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস, সেহেতু আমরা বলতে পারি যে 5 ওহম রোধের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। অর্থাৎ এই যে বি বিন্দুতে যে বিভব আছে ভিবি এবং ডি বিন্দুতে যে বিভব আছে ভিডি, এই দুইটা কি আমাদের বিভব সেম। সে বিভব সেম হলে আমরা জানি যে এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। বি থেকে ডি এর দিকে অথবা ডি থেকে বি এর দিকে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে 5 ওহম রেজিস্ট্যান্সটা আছে, এটাকে আমরা যদি বাদ দিয়ে দেই বা ওপেন করে দেই, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটাকে যদি আমরা খুলে ফেলি, তাহলে আমাদের কোনো এই সার্কিটের কোনো পরিবর্তন হবে না, যেটা আমরা দ্বিতীয় নাম্বার সার্কিটে দেখতে পাচ্ছি যে আমরা 5 ওহম রেজিস্ট্যান্সটাকে খুলে ফেলেছি বা বাদ দিয়ে দিয়েছি। তাও আমাদের, কারণ এর মধ্যে তো কোনো কারেন্ট ফ্লোই হচ্ছে না, যেটা তাহলে আমরা এটাকে রেখে কাজ কি, এটা তো কোনো কাজে আসবে না আমাদের, তাহলে আমরা এটা খুলে রাখতে পারি বা বাদ দিয়ে দিতে পারি। আর আমরা এই চিত্র, আমরা জানি যে 1 নম্বর চিত্র আর 3 নম্বর চিত্রটা সেম, কারণ আমরা এটাকে একটু সাজায় এভাবে লিখেছি। আবার 2 নম্বর চিত্র এবং 4 নম্বর চিত্র সেম, জাস্ট একটু 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 সাজায়ে এভাবে লেখা, অঙ্কন করা হয়েছে বা আর্ট করা হয়েছে, যেটাই বলো। তাহলে আমরা এখন এখান থেকে আমরা সিরিজ প্যারালাল সার্কিট যেভাবে আমরা সাধারণত যে কনসেপ্টটা ইউজ করে, আমরা ওপেন সার্কিট কনসেপ্টটা ইউজ করে আমরা যেটা হুইস্টন ব্রিজ সাম্যাবস্থায় থাকা অবস্থায় যেটা সলভ করে থাকি, সেটা আমরা দেখি। তাহলে বর্তনী তুল্য রোধ কি হবে, যে আমাদের যেহেতু এটা সিরিজ, প্রথমে আমরা কি করব, পি আর কিউ সিরিজে করব, আর ও এস সিরিজে করব, তারপরে আমাদের
এই দুইটার প্যারালাল এই পি আর কিউ এর যে যোগফল এবং আর এবং এস এর যে যোগফল তারা কিসে আসবে, প্যারালালে আসবে, অর্থাৎ সমান্তরাল সমবায়ে চলে আসবে, তখন আমরা সেটা প্যারালাল করে দেবো। প্রথমে কি করবো, সিরিজ, তারপরে প্যারালাল। তাহলে আমরা একবারে এখানে করেছি যে ওয়ান বাই আর ইজিক্যাল টু ওয়ান বাই পি প্লাস কিউ, মানে একবারে প্যারালাল করে দিয়েছি পি প্লাস কিউ, যেহেতু আমরা সিরিজে করে নিলাম, একবারে করে নিয়ে তারপরে একবারে প্যারালাল করতেছি, মানে একবারে শর্টকাট একটাই। সিরিজ আর ওইভাবে দেখাইনি, একবারে প্যারালালটা দেখাই দিয়েছি। তাহলে ওয়ান বাই আর প্লাস এস, এটা তাহলে প্যারালাল করলে লাস্টে যে রেজিস্ট্যান্সটা আছে আমরা সমাধান করে, সেটা আসলে আর ইজিক্যাল টু 48/5 ওহম। আর মূল প্রবাহটা আমরা তাহলে এখান থেকে পেয়ে যেতে পারি, কারণ যেহেতু আমরা তুল্য রোধ পেয়ে গেছি, তাহলে আমরা তুল্য রোধ, যখন আমরা তুল্য রোধটা পেয়ে গেলাম, তখন যেহেতু এখানে ভোল্টেজটার পরিমাণ দেওয়া আছে 12 ভোল্ট, তাকে ওই ভোল্টেজটাকে আমরা যদি তুল্য রোধ দ্বারা ভাগ দিই, তাহলে আমরা এই মূল প্রবাহটা পেয়ে যাব। তাহলে আই ইজিক্যাল টু আমরা জানি ই বাই আর, তাহলে 12/48/5 ইজিক্যাল টু 1.25 অ্যাম্পিয়ার। তাহলে আমরা মূল প্রবাহটা এখান থেকে পেয়ে গেলাম। আমরা সাধারণত হুইটস্টোন ব্রিজ যখন সাম্যাবস্থায় থাকে, তখন এই উপায়ে, অর্থাৎ সিরিজ প্যারালাল সার্কিট বা ওপেন সার্কিট কনসেপ্টটা ইউজ করে আমরা এই হুইটস্টোন ব্রিজটা সলভ করে থাকি, যেটা আমরা সাধারণত সবাই এইভাবেই সলভ করি। কিন্তু আরেকটা যে কনসেপ্ট আছে ইকুইপোটেনশিয়াল পয়েন্ট, এটাও সাধারণত আমরা বলতে পারি যে ইকুইপোটেনশিয়াল পয়েন্ট কনসেপ্ট থেকে আমরা এটা সলভ করতেছি। কিন্তু আরেকটা কনসেপ্ট আছে, সেটা আমরা এখন দেখি যে আরেকটা কি কনসেপ্ট আছে। এই একই কোশ্চিন আমরা অন্য পদ্ধতিতে বা দ্বিতীয় কনসেপ্টে সলভ করব। উল্লেখিত বর্তনীতে তুল্যরোধ এবং মূল প্রবাহের মান নির্ণয় করো, যেটা কোশ্চিন আমরা আগেও দেখেছি, একই সেম কোশ্চিন এখানে দেওয়া হয়েছে। আমরা জাস্ট দেখবো যে যদি সলভ করার পরে যদি একই মান আসে, তাহলে বুঝতে তো আমরা এই উপায়েও আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারবো। তোমরা অন্যান্য মান ধরে ব্যালেন্স অবস্থায় বা সমঅবস্থায় থাকা অবস্থায় বিভিন্ন রকম মান চেক করে দেখতে পারো যে আসলে দুইটা একই আসে কিনা। তাহলে আমরা দেখি যে, যেহেতু আমরা এর আগেও দেখেছি যে হুইটস্টোন ব্রিজটা যেহেতু পি এর মান 4, কিউ এর মান 12, আর এর মান 6, এস এর মান 18, এভাবে আমরা দেখেছি যে পি বাই কিউ ইজিক্যাল টু আর বাই এস হয়, যেটা আমরা আগে এর পূর্বের যে ম্যাথটা ছিল সেটা দিয়ে দেখলাম। অতএব ব্রিজটি যেহেতু সাম্যাবস্থায় আছে, তাহলে আমরা কি বলতে পারি যে 5 ওহম রোধের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না, নদীতে কোনো তড়িৎ প্রবাহিত হবে না, অর্থাৎ ভিবি, এই যে বি বিন্দুতে বিভব এবং ডি বিন্দুতে বিভব কি হবে, সেম হবে। বিভব সেম হওয়ার কারণেই তো আমাদের কি হবে, এর মধ্যে 5 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হবে না। এখন আমরা এই জায়গায় কোন কনসেপ্টটা দেখব, যে ইকুইপোটেনশিয়াল পয়েন্ট কনসেপ্ট, অথবা আমরা বলতে পারি শর্ট সার্কিট কনসেপ্ট। এটা পূর্বের ম্যাথটা অবশ্যই আমাদের ইকুইপোটেনশিয়াল কনসেপ্ট, কিন্তু আমরা সাধারণত সিরিজ প্যারালাল সার্কিট হিসেবে ওটা সলভ করে থাকি, ওই জন্য আমি ওখানে সিরিজ প্যারালাল সার্কিট কনসেপ্টের নাম দিয়েছি। এখানে কি হলো, আমরা সিরিজ করলাম প্রথমে, তারপরে প্যারালাল করলাম, ওই জন্য আমি এখানে নাম দিলাম সিরিজ প্যারালাল সার্কিট কনসেপ্ট অথবা ওপেন সার্কিট কনসেপ্ট, অর্থাৎ আমরা কি 5 ওহম রেজিস্ট্যান্সকে ওপেন করে দিয়েছিলাম। তাহলে এখানে আমরা দেখি যে শর্ট সার্কিট কনসেপ্টটা কি, যে এখানে দেখো যে আমরা কি করলাম, এই যে বি আর ডি, আমরা দ্বিতীয় নাম্বার যে চিত্রটা আছে সেখানে আমরা দেখি যে কি করলাম। এখানে আমরা এই যে বি এবং ডি বিন্দুটাকে আমরা কি করে দিলাম, এখানে আমি আঁকে দেখাচ্ছি যে বি আর ডি বিন্দুটাকে আমরা শর্ট করে দিলাম। এই দ্বিতীয় নাম্বার চিত্রে এই বি আর ডি বিন্দুটাকে আমরা কি করলাম, শর্ট করে দিলাম। যদি শর্ট করে দেই, তাহলে এখন দেখো যে যদি শর্ট করে দেওয়া হয়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 1 নম্বর চিত্র যেটা আছে সেটা বি এবং ডি যে 5 ওহম রেজিস্ট্যান্সটা ছিল, আমরা পূর্বের ম্যাথটা দিয়ে গেছিলাম যে 5 ওহম রেজিস্ট্যান্সটাকে আমরা ওপেন করে দিয়েছিলাম, আমরা 5 ওহম রেজিস্ট্যান্সকে বাদ দিয়ে দিয়েছিলাম। এখন ওই 5 ওহম রেজিস্ট্যান্সটাকে যদি ডিরেক্ট শর্ট করে দেওয়া হয়, অর্থাৎ 5 ওহম রেজিস্ট্যান্স যদি না থেকে ওই দিক দিয়ে একটা তড়িৎ প্রবাহ দ্বারা তড়িৎ পরিবাহক দ্বারা সংযোগ করে দেওয়া হয়, কোনো রেজিস্ট্যান্স নেই যে পরিবাহকের, এরকম কোনো পরিবাহক দ্বারা যদি আমরা শর্ট করে দেই বি এবং ডি বিন্দুটাকে, তাহলে আমাদের কি হয়, আমরা বলতে পারি যেহেতু বি বিন্দুতে বিভব এবং ডি বিন্দুতে বিভব সেম, আমরা এই জন্য বলতে পারি যে পি বিন্দু এবং ডি বিন্দু একই বিন্দু, অর্থাৎ সমবিভব বিন্দু, ইকুইপোটেনশিয়াল পয়েন্ট। যার কারণে আমরা বি আর ডি বিন্দুটাকে শর্ট করে দিতে পারি, যে শর্ট করে দিলে কি হচ্ছে, আমাদের বি বিন্দু এবং ডি বিন্দু সেম বিন্দু হয়ে যাচ্ছে। এখন দেখি যে এই যদি আমরা এটা শর্ট করে দেই, প্রথম যে চিত্রটা ছিল সেটা এরকম, যে আমাদের কোশ্চেনটা ছিল 1 নম্বর চিত্র এবং 2 নম্বর চিত্রে আমরা সেটা ওপেন, প্রথমে ছিল ওপেন, যেটা আমরা পূর্বের ম্যাথে দেখছিলাম, এবং 5 ওহম রেজিস্ট্যান্স বাদ দিয়ে দিয়েছিলাম। এখন আমরা এখানে কি করলাম, শর্ট করে দিলাম। শর্ট করে দিয়ে 3 নম্বর চিত্রে এখন দেখো যে যেটা শর্ট করে দিলে কি রকম হয়,
যে আমরা এটাকে যদি একটু সাজায় লিখি, এইভাবে সাজায় চিত্রটা সাজাই এই চিত্রটাকে, তাহলে পি আর আরটা এক পাশে আসলো এবং বি আর ডি বিন্দুটাকে দুই পাশে দিলাম আমরা, দিয়ে মাঝখানে একটা বিন্দু দিলাম যেটার নাম দিলাম টি, অর্থাৎ টি বিন্দুতে আমাদের এটা শর্ট হয়ে গেছে, বি এবং ডি বিন্দুটা টি বিন্দুতে আমরা শর্ট করে দিচ্ছি। এখন আমরা এ পাশে কি দিলাম, কিউ বাই এসটা এ পাশে দিলাম, এবং পূর্বে এই দুইটা সার্কিট কিন্তু সেম সার্কিট, 2 নম্বর সার্কিট যে বর্তনীর চিত্রটা আছে এবং 3 নম্বর সার্কিটের যে চিত্রটা বর্তনীটা আছে দুইটা সেম। তাহলে এখন আমরা যদি আরেকটু এই যেহেতু আমাদের কিভাবে আমরা দেখলাম, তাহলে আমাদের পি আর আরটা আসলো প্যারালালে এবং কিউ এবং এসটা আসলো আমাদের প্যারালালে, অর্থাৎ পি আর আর সমান্তরাল সমবায়ে চলে আসলো, কিউ এবং এসটা সমান্তরাল সমবায়ে আসলো। আর আগের পূর্বের ম্যাথটাতে আমরা কি রেখেছিলাম যে পি এবং কিউ, এটা দেখো পূর্বের ম্যাথটাতে কি ছিল, পি এবং কিউটা ছিল শ্রেণীতে এবং আর এবং এসটা ছিল কিসে, শ্রেণীতে। আর এখন যে আমরা ম্যাথটা দেখলাম সেটাতে আমাদের কি হলো, পি এবং আর আসলো কিসে, প্যারালালে, এবং কিউ এবং এস আসলো আমাদের প্যারালালে। তাহলে আবার দেখো যে ওইটা কি হলো, যে আমাদের পি এবং কিউ কিসের ছিল, শ্রেণীতে। আর এখন আমাদের কি হয়ে গেল, পি এবং আর হয়ে গেল আমাদের প্যারালাল, কিউ এবং এস আমাদের হয়ে গেল প্যারালাল, অর্থাৎ পি কিউ এখানে শ্রেণীতে আসলো না, আর এবং এস শ্রেণীতে আসলো, যে পূর্বের মেথে আমরা যেটা দেখেছিলাম যে পি এবং কিউ শ্রেণীতে এসেছে এবং আর এবং এস শ্রেণীতে এসেছে। কিন্তু এখানে দেখো পি এবং আর প্যারালাল করে, কিউ এবং এস প্যারালাল করে আমাদের কি করা লাগবে, তারপরে শ্রেণী করা লাগবে। এটা দেখো একটু ভিন্ন, যেহেতু আমরা এটাকে শর্ট করে দিয়েছি, শর্ট সার্কিট কনসেপ্ট হিসেবে আমরা এটা ম্যাথটা করতেছি, সেহেতু এটা এই কনসেপ্টে আমরা দেখব। এখন এই শর্ট সার্কিট কনসেপ্টটা ইউজ করার একটা কারণ আছে, যে আমরা একটা বুটেক্সে 11-12 সেশনে একটা প্রবলেম এসেছিল যে 12টি রেজিস্ট্যান্স দ্বারা, দেখো আমাদের এরপরই দেওয়া আছে এই ম্যাথটা, যে 12টি তার যার প্রত্যেকটি রোধ আর যোগ করে একটি ঘনক তৈরি করা হলো ঘনকটির বিপরীত কোণদ্বয়ের মধ্যে রোধ নির্ণয় করো। আমরা এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা আমরা মেইনলি ইকুইপোটেনশিয়াল পয়েন্ট অর্থাৎ ওই শর্ট সার্কিট কনসেপ্টটা ইউজ করে আমরা এই প্রবলেমটা সলভ করব, এবং তার সাথে সিমেট্রিক একটা কনসেপ্ট আছে, সেটাও আমরা এই প্রবলেমটা সলভ করার সময় দেখব। এই শর্ট সার্কিট কনসেপ্টটা ওখানে ইউজ হবে, ওই প্রবলেমটা সলভ করার সময় আমাদের ইউজ হবে, যার কারণে আমি এই প্রবলেমটা এইভাবে সলভ করে দেখাচ্ছি, অর্থাৎ 2 উপায়ে সলভ করা যায়, তার মধ্যে সেকেন্ড যে কনসেপ্টটা আছে সেটা আমি এখানে দেখাচ্ছি। তাহলে আমরা প্রবলেমটা সলভ করা দেখি, যে আমরা তাহলে দেখতে পাচ্ছি যে পি এবং আর আছে সমান্তরাল সমবায়ে এবং কিউ এবং এস আছে সমান্তরাল সমবায়ে, এই দুইটা আমরা যদি সমান্তরাল করে নিই, এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তনী যখন তুল্য রোধ নির্ণয় করতেছি তখন 1/r/p1, অর্থাৎ প্রথম সমান্তরাল সমবায় যেটা 1/p প্লাস 1/r, অর্থাৎ পি এবং আর এর সমান্তরাল সমবায় করে নিলাম, যেটা আসলো আমাদের rp1 12/5 ওহম, এবং কিউ এবং এস এর সমান্তরাল সমবায় যদি করা হয় তাহলে 1/rp2 1/q প্লাস 1/s, এটা করলে আসে 36, rp2 এর মান আসে 36/5 ওহম। এবং তাদের যদি শ্রেণী করা হয়, এখন দেখো আমাদের ফোর্থ নাম্বার যে চিত্রটা আছে সেটা আমরা দেখি যে 12/5 ওহম, এটা পি আর আর এর প্যারালাল করে এ আর বি বিন্দুতে, এ আর সি বিন্দু আমরা দেখাইছি, এখানে আর আমরা ব্যাটারিটা দেখাই নাই, তাহলে এ আর সি বিন্দুর মাঝখানে তুল্য রোধ কত হচ্ছে 12/5 ওহম, যেটা আমরা দেখলাম পি আর আর এর প্যারালাল করে অর্থাৎ সমান্তরাল সমবায় করে 12/5 ওহম পেলাম, এবং মাঝখানে টি বিন্দুটা আমরা যেটা শর্ট সার্কিট বলেছি, টি বিন্দুটা শর্ট করা হয়েছে, টি বিন্দুতে এই বি আর ডি বিন্দুকে টি বিন্দুতে আমি ধরে নিলাম শর্ট করা হয়েছে, এটা টি বিন্দু দিলাম। তারপরে আমরা দিলাম হলো 12 আর 18 এর যেটা প্যারালাল করে আমরা মানটা পেয়েছি সেটা হলো 36/5, এটা এখানে দেখালাম। তারপরে আমাদের সি বিন্দুটা যেরকম আছে ওই রকমই রেখে দিলাম। তারপরে আমরা এই দুটাকে যেহেতু শ্রেণীতে আছে, যদি এই দুটো আমরা কি করবো, শ্রেণী মানে কি করবো, ডিরেক্ট যোগ করে দেবো। তাহলে আর ইজুকাল টু বর্তনী তুল্যতা আর ইজুকাল টু rp1 প্লাস rp2, তাহলে আমাদের টোটাল রেজিস্ট্যান্স কত আসলো 48/5। দেখো এই 48/5 যে বর্তনীর তুল্য রোধটা আমাদের পূর্বে যে বর্তনীর তুল্য রোধ ছিল, প্রবলেম কিন্তু সেম। দেখো এইটা আর এটা কি হয়েছে, এই বর্তনী তুল্য রোধটা কত 48/5, যেটা আমরা সিরিজ প্যারালাল করে করলাম, আর পরের সার্কিটটা আমরা কি করলাম, আগে প্যারালাল করলাম, তাহলে দেখো এটা 48/5। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করলাম, তো প্রথমে প্যারালাল করে নিলাম, পি আর আর এর শর্ট করার পরে পি আর আর এর প্যারালালে চলে আসছে, কিউ এবং এস প্যারালালে চলে আসছে, তারপরে আমরা প্যারালাল, আর তারপরে প্যারালাল করার পরে আমরা কি করলাম, সিরিজ করলাম, সিরিজ করে এটা শর্ট সার্কিট কনসেপ্ট অনুসারে
আমরা তুল্য রোধটা 48/5 পেয়ে গেলাম। এবং মূল প্রবাহটা আমরা তো জানি কীভাবে বের করতে হয়, I = E/R। তাহলে E এর মান হলো 12 ওহম আর রেজিস্ট্যান্সের তুল্য রোধের মান হলো 48/5। তাহলে আমরা 1.25 অ্যাম্পিয়ারটা পেয়ে গেলাম, যেটাও আমাদের কি তুল্য রোধ মূল প্রবাহটাও আমাদের কি পূর্বের যে প্রবলেমটা ছিল সেই মূল প্রবাহের সমান। অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা একই প্রবলেম হুইটস্টোন ব্রিজের একই যখন সাম্যাবস্থায় থাকে তখন একই প্রবলেম আমরা দুই উপায়ে সলভ করতে পারি। একটা হলো ওপেন সার্কিট কনসেপ্ট, একটা হলো শর্ট সার্কিট কনসেপ্ট। আর এই শর্ট সার্কিট কনসেপ্টটা আমরা পরে কিছু প্রবলেম দেখব, যেরকম আমি বললাম যে এই যে তাহলে আমরা দেখি যে সেই প্রবলেমটা কি, এই যে 12টি ঘনক যার প্রত্যেকটি রোধ আর যোগ করে একটি ঘনক 12টি তার যার প্রত্যেকটি রোধ আর যোগ করে একটি ঘনক তৈরি করা হলো। ঘনটির বিপরীত কোণদ্বয়ের মধ্যে রোধ নির্ণয় করো, যেটা আমরা চিত্রটা এখন দেখি যে এটা আমরা এই প্রবলেমটা এখানে সলভ করবো না, আমরা পরের যে ভিডিও আসবে, লেকচার আসবে, সেখানে আমরা এই প্রবলেমটা সলভ করবো। কিন্তু আমরা চিত্রটা দেখে নিই যে কীরকম হবে এই চিত্রটা। এই কনসেপ্টটা হবে মেইনলি আমাদের সিমেট্রিক এবং ইকুইপোটেনশিয়াল পয়েন্টের কনসেপ্ট, ওটা সমবিভব বিন্দু। শর্ট সার্কিট যে কনসেপ্টটা আমরা পরে ইউজ করলাম পরের প্রবলেমে, সেটা ইউজ করে সেই কনসেপ্টটা ইউজ করে আমরা এই প্রবলেমটা সলভ করবো। তাহলে আমরা দেখি চিত্রটা কেমন হবে। এই তো আমাদের ঘনকটা চলে আসলো, যে আমাদের বলছে যে কি ঘনক তৈরি করতে বলছে 12টি রোধ দ্বারা। দেখো এখানে কয়টা রোধ আছে, প্রথমে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, একটা, তারপরে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা রেজিস্ট্যান্স আছে এবং 12টা বাহু আছে আর কি, কিন্তু প্রত্যেকটা বাহুর রোধ কি আর, সেই কারণে আমরা এইভাবে ঘনক তৈরি করলাম যার প্রত্যেকটি রেজিস্ট্যান্স দিলাম কি আর। এখন আমরা এখানে এটা এখন বলছে বিপরীত দুই বাহুর। এখন আমরা যদি এখানে দেখি যে আমি যদি একটা ব্যাটারি দিয়ে দিই, ব্যাটারি যেহেতু এরা উল্লেখ করেনি ব্যাটারির কথা, তাও আমি দিলাম যে ব্যাটারি দিলাম। আর বললো কি বলছে যে বিপরীত কোণদ্বয়ের মধ্যে রোধ নির্ণয় করো। বিপরীত কোণ মানে বোঝাচ্ছে যে আমাদের এ ও বি এই বরাবর, অর্থাৎ আমরা যদি এইভাবে দেখি যে কই গেল, এই যে এ থেকে বি, যেটা আমরা এটা বলতে পারি কি একটা ঘনকের কর্ণ। যেহেতু একটু বাঁকা হয়েছে, আমরা যদি আর একটু ভালোভাবে আঁকি, তাহলে এ আর বি, এটা আমরা বলতে পারি কি ঘনকটার কর্ণ বিপরীত কোণদ্বয়ের মধ্যে। তাহলে এটা মেইনলি এটা একটা ঘনকের কর্ণ দাঁড়ায়। তাহলে আমরা বলতে পারি যে বিপরীত কোণদ্বয়, এই যে এ আর বি বিন্দুর মধ্যে যে রেজিস্ট্যান্সটা হবে, অর্থাৎ তুল্য রোধটা হবে, সেটা আমাদের নির্ণয় করতে বলছে। আমি এখানে একটা ব্যাটারি দেখাইছি, আমাদের এমনিতে যদি তড়িৎ প্রবাহ চালনা করা হয় তাহলে আমরা কেমন হবে সেটা আমি এখানে দেখাইছি। তাহলে এই প্রবলেমটা আমরা মেইনলি কীভাবে সলভ করব, যে ইকুইপোটেনশিয়াল কনসেপ্ট অর্থাৎ সমবিভব বিন্দু এবং সিমেট্রিক একটা কনসেপ্ট আছে, যেটা ইউজ করে আমরা এটা সলভ করব। এটা অনেকেই আমরা মুখস্থ করে রাখি, যে এই প্রবলেমটা যেহেতু অনেকেই করতে পারে না, অনেক সময় যদি কোথাও কোনো অ্যাডমিশন টেস্টে চলে আসে তখন আমরা মুখস্থ মানটা বসাই দিতে পারি, যেহেতু একটাই প্রবলেম। এরকম আরও কয়েকটা প্রবলেম আছে, সেগুলো আমরা কীভাবে সলভ করতে হয় সেগুলো আমরা দেখব। এটার মেইনলি অ্যান্সার হলো 5R/6, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস ডায়াগোনাল অফ কিউব। অর্থাৎ এই ঘনকটি যে কর্ণ আছে, এই কর্ণ বরাবর যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, অর্থাৎ বিপরীত কোণদ্বয়ের মধ্যে যে রেজিস্ট্যান্সটা হবে সেটা হবে হলো 5R/6। আচ্ছা, আমরা তাহলে এই যে প্রবলেমটা আছে সেটা আমরা পরের লেকচার ভিডিওতে সলভ করব। আচ্ছা, আজকের লেকচারটা তো মূলত এতটুকুই। আমরা এখানে কি দেখলাম, যে ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট কনসেপ্ট ইউজ করে দুই উপায়ে কীভাবে সাম্যাবস্থায় থাকা আমাদের হুইটস্টোন ব্রিজটাকে আমরা সলভ করতে পারি, সেটা আমরা মেইনলি এখানে দেখলাম। তাহলে লেকচারটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিতভাবে ভিডিও দিতে থাকবো এবং তোমরা আশা করি আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকবা।